মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক বিন জিয়া কি করলেন? চীনের দুঃখ হোয়াং হো, বাংলাদেশের দুঃখ প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি একটা কথা আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের মতো কোনো অযোগ্য প্রধানমন্ত্রী ইতিহাস কখনো পাইনি। আবার প্রমাণিত হল। আমরা সকাল থেকে দেখেছি অজোর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর মতে বৃষ্টি থেমে গেল। জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক। এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যায় নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না। এই পুরো সুবিধাটা জামাত নেবে, নিয়ে এইবার 77 পরে 177 যাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং এখানে আমি কোনো অন্যায় দেখি না, একটা পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি থাকবেই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ করব। তবে হ্যাঁ, আমার দর্শকদের জন্য ইন্টেলিজিবল করে অত্যন্ত সহজভাবে মাত্র 8 মিনিটের মধ্যে বাজেট বিশ্লেষণ করব। দর্শক, বাজেট একটা বিরাট বিষয়, এটা একাডেমিক বিষয়, অত্যন্ত জটিল বিষয়। আমি গত রাতে বাজেট বিশ্লেষণ করেছি, নোট করেছি, সেটা বক্তব্য দিতে কমপক্ষে 5 ঘন্টা লাগবে। কিন্তু এগুলো সব ফাও আলোচনা, কোনো প্রয়োজন নেই। বাজেট বিশ্লেষণ আপনার জন্য যা দরকার, আমার জনগণের জন্য যা দরকার, তাতে 8 মিনিটই যথেষ্ট। দর্শক, বাজেটে অনেক বিষয় থাকে, অনেক জটিল বিষয় থাকে, সূক্ষ্ম বিষয় থাকে, যেগুলো বোঝা আমার আপনার জন্য জরুরি না। ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, অমুক তমুক, এইসব পরিভাষা বোঝাই জরুরি না। আমার আপনার কি দরকার এটাকে ক্লারিফাই করি। আমার আপনার দরকার, বিশেষ করে আমার দর্শকদের দরকার। আমার দর্শকরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসবে না, তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য দরকার। জামাতের একজন সাধারণ রকম দায়িত্বশীল, আপনার জন্য কি দরকার? আপনি যাদের সাথে ইন্টারাকশন করেন তাদের জন্য এই বাজেটের কি দরকার? সোজা হিসাব, আপনার ইনকাম বাড়বে কিনা, আপনার দৈনন্দিন জীবনে চলার পথে খরচ বাড়বে কিনা, যেসব ডেইলি কমোডিটিস আপনি কিনেন সেগুলোর দাম বাড়বে না কমবে, কোন প্রোডাক্টের দাম বাড়বে, কোনটা কমবে, কি হবে, কি আপনার জীবনের উপর কি প্রভাব পড়বে, আপনার পরিবারের উপর কি প্রভাব পড়বে, আপনি রাস্তাঘাটে বের হলে কি প্রভাব পড়বে, গাড়ি ঘোড়া ভাড়া টাড়া ইত্যাদি ইত্যাদি, এগুলোই হচ্ছে বাজেট। এর চাইতে বেশি কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তো দর্শক, আমি প্রথমে যদি বলি 2026-27 অর্থ বছরের যে বাজেট বিএনপি সরকার দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা ইতিহাসের ভয়াবহতম প্রতারণা। কেউ বলে গরিব মারার বাজেট, উচ্চাবিলাসী বাজেট, এগুলো একটাও না। উচ্চাবিলাসী বাজেট আবার কি? বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের, 20 কোটি জনসংখ্যার বাংলাদেশ, সেখানে বাজেটের যে পরিমাণ বা ইত্যাদি ইত্যাদি, এটা উচ্চাবিলাসী বলা যায় না। উচ্চাবিলাসী এটা একটা ভদ্র শব্দ। মূল কথা হচ্ছে এটা ইতিহাসের ভয়াবহতম প্রতারণা, পর্দার অন্তরালের প্রতারণা। কারণ বাহ্যিকভাবে যদি আমরা একাডেমিক্যালি যেভাবে বাজেট বিশ্লেষণ করি, আওয়ামী লীগ আমলে বা অতীতে যেভাবে বাজেট বিশ্লেষণ করতাম, ওইভাবে যদি সরলভাবে দেখি, এটা খুবই ভালো বাজেট। এই দিক থেকে কিন্তু কিছু বলার নেই। যেমন বাজেটের ফলে কিসের দাম বাড়বে, কিসের দাম কমবে, এগুলো যদি হিসাব করি, অসাধারণ। বাজেটের ফলে যেসব বিষয়ের দাম কমবে, মানে আমার দর্শকদের জীবনের যত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আছে সবকিছুর দামই কমবে অ্যাকর্ডিং টু দিস বাজেট। এটা তো ভালো, এটা তো খারাপ কিছু না। যেমন অসুস্থ ক্যান্সারের রোগী কিংবা হার্টের রোগী থেকে শুরু করে, অথবা তরুণ যারা, আমার দর্শকদের একটা বড় অংশ আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ইত্যাদি ইত্যাদি, সবার জন্য সুখবর। আপনার উৎসকার প্রত্যাহার করা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এবং মোবাইল ফোন, ইন্টারনেট কল রেট, মানে একজন তরুণ যা চায়, মোবাইলের দাম কমবে, হ্যাঁ কমেছে, কমবে, এবং ইন্টারনেটের দাম কমবে, কমবে, এবং মোবাইল সিমের দাম, সবকিছু, মানে তথ্য প্রযুক্তি রিলেটেড সবকিছুর দাম কমানোর কথা বলা হয়েছে। এবং যেসব বিষয়ের দাম বাড়বে, বাড়ুক, আরো বাড়ুক, তাতে আমি আপনি সবাই খুশি। আমার দর্শকদের একটা বিরাট অংশ জামাত শিবির, আপনারও খুশি। যেমন মাদকের দাম বাড়বে, সিগারেটের দাম মারাত্মকভাবে বাড়বে, নিকোটিন জাতীয় জিনিসের দাম, এবং কিছু বিদেশ থেকে আমদানিকৃত হিমায়িত মাছ টাছ, এরকম কিছু জিনিসের দাম বাড়বে, ওগুলো বাড়ুক, ওতে আমাদের কিছু আসে যায় না। আমার দর্শকদের জীবনের সাথে সম্পর্কিত সব বিষয়ের দাম কমবে, তাহলে তো ভালোতে ভালো। কিন্তু এটাকে ভয়াবহ প্রতারণা বলছি কেন? এটি হচ্ছে প্রতারণা। উপরে দেখাচ্ছে যে এই যে দাম কমবে, দেখেন বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই আমার আপনার জীবনে। রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ফরেন পলিসি রিলেটেড কোনো বিষয়, অতি জটিল আলোচনা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আনার কোনো প্রয়োজন নেই, এগুলো বোঝারও দরকার নেই, এগুলো আমি আপনি বুঝে লাভ নাই।
আমার আপনার দরকার, যারা রাজনীতি করেন, জামাতের রোপণ কর্মী, আপনার দরকার কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে। এটি হচ্ছে মূল আলোচনা। এখন বাহ্যিকভাবে গুরুত্বপূর্ণ সব জিনিসের দাম কমবে, ভালো ভালো, কিন্তু বাস্তবে কি তাই? না। বাস্তবে হচ্ছে যে এই দাম কমার বিষয়টা এটা কিছু নেই, এটা একটা প্রতারণা। এই বাজেটই তো বাস্তবায়ন হবে না, এই বাজেট তো বাস্তবায়নযোগ্যই না। এই বাজেটের আকার যেটা ধরা হয়েছে, ব্যয় 9,38,000 কোটি টাকা, সেখানে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ইটস টোটালি ইম্পসিবল। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে টার্গেট করে কেউ কেউ বলছেন যে এটা উচ্চাবিলাসী। এটা উচ্চাবিলাসী না, এটা ফালতু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওই পরিমাণ রাজস্ব তো দূরের কথা, তার 3 ভাগের 2 ভাগ অর্জন করা সম্ভব নয়। তো যেটা অর্জন করা সম্ভব নয় সেটা বাস্তবায়ন করবেন কেউ? এই যে বাজেটের বাহ্যিকভাবে বললে সবই ভালো, ভালো বাজেটই বলতে হবে, কিন্তু কেন এই বাজেট ফালতু? কারণ এই বাজেট বাস্তবায়নযোগ্যই না, প্রতারণা। দেখেন, এই যে আমার আপনার জীবনের সাথে সম্পর্কিত আরেকটা বিষয় নিয়ে একটা সুখবর আছে বাজেটে, যেমন হেলথ সেক্টরে প্রচুর বাজেট, স্বাস্থ্য খাত উন্নয়ন, অনেক টাকা পয়সা এখানে দেওয়া হয়েছে। এর মানে স্বাস্থ্য সেবা আমরা ভালো পাবো, সরকারি মেডিকেলে আমরা টেস্ট মেট করাতে। এখন সরকারি মেডিকেল ডাক্তার দেখাতে গেলে বা ভর্তি হলে টেস্ট করাতে হয়, বাইরে থেকে ঔষধ কিনতে হয়, বাইরে থেকে অনেক কিছু না। এখানে ভালো বাজেট দেওয়া হয়েছে, সজ্জাও বাড়বে, অনেক টাকা এখানে আছে, পর্যাপ্ত টাকা, সবচেয়ে বেশি টাকার মধ্যে আছে, ভালো তো। কিন্তু দেখেন, মজার বিষয় হচ্ছে এই যে টাকাগুলো বাজেট করা হয়েছে, এই বাজেট বাস্তবায়নের স্টার্টিংই হবে না এই অর্থ বছরে, 26-27 অর্থ বছরে স্টার্ট হবে না। সাপোজ একটা হসপিটালের সজ্জা বাড়ানো হয়েছে, ডাবল করা হয়েছে, 500 থেকে 1000 বাড়ানো হয়েছে, এই জন্য বাজেট। ওকে, এখন ওটার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। দেখবেন যে জমি অধিগ্রহণ করতে করতে 2 বছর লাগছে। এরপরে প্রকল্প পরিচালক, অমুক তমুক, এগুলো সব হিসাব নিকাশ করতে করতে এইসব বাজেট বাস্তবায়নই হবে না। অতএব যেসব সুখবর দেওয়া হয়েছে এগুলো তো সব প্রতারণা। অতীতে আমরা দেখেছি না যে সব খাতে ভালো ভালো অর্থ বরাদ্দ করা হয়েছে, ওইসব কাজ শুরুই হয়নি 1 বছরে, 2 বছরে শুরু হয় না। মানে যদি এরকম হতো যে বাস্তবায়নের সমস্ত প্রক্রিয়া রেডি, জাস্ট স্টার্ট করে দিলেই হবে, তাহলে এই বাজেট সুখবর ছিল। আরে ভাই, এগুলো তো সব প্রতারণা। এখন সরকার সারচার্জ, উচ্চকর, নানান কিছু কমিয়ে বিভিন্ন প্রোডাক্টের দাম কমিয়েছে, মশলা টসলা থেকে, মানে আমার আপনার জীবনের সাথে সম্পর্কিত সবকিছু দাম কমিয়েছে, ভালো। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বাজেটের দাম কমালে কি কম থাকে? 2 দিন পর দেখবেন যে ঘটনা একটা ঘটে গেছে, জ্বালানির তেল দাম বাড়ছে। বাজেটের সময় কি বললো কি না বললো তার উপর কি নির্ভর করে। রমজান মাসে তো এমনিতেই বাড়ে, সিন্ডিকেটের ফলে, চাঁদাবাজির ফলে বাড়ে, আবার কোথাও কোথাও দুর্যোগের ফলে বাড়ে, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের ফলে বাড়ে। অতএব আমাদের এই বাজেট তো বাস্তবায়নই হয় না। এই বাজেটের ফলে তো কাগজে কলমে দেখছি যে কমছে, কিন্তু বাস্তবে দেখবেন যে সবকিছু দাম বাড়ছে। বুঝতে পারছেন প্রতারণা কাকে বলে? কি 2 দিন পর সবই বাড়বে। কিন্তু এখন বাহবা নিচ্ছে, এটা জনতুষ্টিমূলক বাজেট, বাস্তবায়নযোগ্য নয়। এবং সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল, এটা বিশাল একটা ধাক্কা, মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। আমি এখন 3 ইডিয়েটস নিয়ে কথা বলবো। আমির খানের একটা সিনেমা দেখছিলেন না, 3 ইডিয়েটস? ওখানে 3টা ইডিয়েট ছিল। আমারই গল্প 3টে ইডিয়েট আছে, 2টা পুরুষ ইডিয়েট, একটা মহিলা ইডিয়েট। আপনারা জানেন যে ইডিয়েটের কোনো প্রকারভেদ নেই, মানে কোনো জেন্ডার নেই, মাস্কুলিন জেন্ডার, ফেমিনিয়ান জেন্ডার, সব ব্যাপারে ইডিয়েট শব্দটা ব্যবহার করা যায়। এই 3 ইডিয়েটের মধ্যে প্রথম ইডিয়েট হলো আনিস আলমগীর, দ্বিতীয় ইডিয়েট হলো মঞ্জুরুল আলম পান্না, আর থার্ড ইডিয়েটটা হলো মেহের আফরোজ শাওন, আমাদের হুমায়ুন স্যারের প্রাক্তন ওয়াইফ। মেহের আফরোজ শাওনকে দিয়ে শুরু করি। মেহের আফরোজ শাওন সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। তার পিতৃ সমতুল্য একজন মানুষকে ভালোবেসে বিয়ে করেছেন, এবং অনেকেই বলেন এটা উনি বিয়ে করেছেন মানে উনি আসলে রিভেঞ্জ দিয়েছেন, কারণ উনার পিতা মানে মেহের আফরোজ শাওনের পিতাও এই বৃদ্ধ বয়সে একজন যুবতীকে বিয়ে করেছিলেন, যেটা নিয়ে অনেক মামলা সামলা হয়েছে, আপনারা দেখেছেন, আইন আদালত হয়েছে। কিন্তু মেহের আফরোজ শাওনের হাতটা অনেক লম্বা, তো এর জন্য মানে অনেকেই ভাবেন যে ওনার কিছু হয় না কেন। আসলে হাত যতটুকু লম্বা, তার চেয়ে আরেকটা জিনিস আছে যেটা একটু শুনলে অন্যরকম শোনা যাবে। রবি ঠাকুরের একটা গল্প আছে না, আপনাদের মনে আছে? ওই যে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার কাজের সবচেয়ে প্রিয় মেয়েটিকে, যখন মেয়েটি তার কাছে কিছু চাইছিল, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাচ্ছিলেন, তখন ওই মেয়েটিকে বলছিল যে কর্তাবাবু, আপনি তো সবাইকে সব কিছু দিয়ে যাচ্ছেন, আমাকে তো কিছু দিয়ে খেলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নাভির নিচে চাবি আছে, ভাঙ্গাবি আর খাবি। তো এই নাভির নিচে চাবি একটা আছে ওনার কাছে, এটা উনি ভাঙ্গায় কিনা আমরা জানি না, তবে ভাঙ্গায় না যে এমন কোনো প্রমাণ নেই। কারণ আমরা যদি একটা ছোট্ট গল্প মনে করি, যখন হুমায়ুন আহমেদ স্যার প্রচুর অসুস্থ হয়ে আমেরিকাতে ট্রিটমেন্টের জন্য গেছেন, তখন এক রাতের বেলায় উনি পার্টি করতে গেছেন। মেহের আফরোজ শাওন স্বামীকে ঘরে রেখে হুমায়ুন স্যার দোতলা থেকে পড়ে গিয়ে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছিল, তার শিলিগুলো পর্যন্ত খুলে গিয়েছিল। এই গল্প আপনারা শুনেছেন। কোথায় গিয়েছিলেন উনি? মেহের আফরোজ শাওন, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার সেই অসুস্থ স্বামীকে ঘরে রেখে আপনি আমেরিকাতে পার্টি করতে গেছেন। হোয়াট এ ক্যারেক্টার! তো আপনি তো মনে করেন বাংলাদেশে মানে নিন্দিত যেভাবেই বলি, ছেলেদের সাথে ঝগড়া, হুমায়ুন আমাদের প্রথম সন্তানদের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া, নুহাসপল্লী নিয়ে ঝগড়া, আপনি তো এগুলো নিয়েই আছেন। এর মধ্যে আছেন এই ভার্চুয়াল ভিডিওতে এসে কিছু কিছু কথা বলে নিজেকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখা। আপনাকে কেউ পছন্দ করে না, আপনি যদি মনে করে থাকেন যে আপনার এই সমস্ত কন্টেন্ট দেখে আপনাকে কিছু লোক বাহবা দিচ্ছে, ওরা কারা আমরা সবাই জানি। আপনি এমন একটি মানুষ, এই জুলাই যুদ্ধকে নিয়ে আপনি ব্যঙ্গ করেন, এবং আপনি কখনোই স্বীকার করেন না যে এই জুলাই যুদ্ধটা রাইট একটা স্টেপ ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের। ডু ইউ থিঙ্ক যে এই 18 কোটি মানুষই তখন ভুল করেছে? জুলাই যুদ্ধের পর কি প্রাপ্তি কি অপ্রাপ্তি সেটা অন্য আলোচনা, কিন্তু জুলাই যুদ্ধ যে আমাদের তখন দরকার ছিল এবং সেই যুদ্ধ বাংলাদেশের 18 কোটি মানুষ করেছিল, এটা তো অস্বীকার করবার কিছু নেই।
এবং এই যোদ্ধারা 2-4 জন আছে যে সমস্ত যুদ্ধের মধ্যে অপকর্ম করেছে, তাদের শাস্তি হওয়া উচিত বা তাদের নামে বিচার হওয়া উচিত বা তাদেরকে ঘৃণা করা উচিত। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বুঝাবেন, এই যে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের যদি কাউকে কোথাও পেটানো হয়, এতে কি খুশি হবার কোনো ঘটনা থাকে? আপনার কি মনে হয় এতে খুশি হওয়া যায়? খুশি হওয়া উচিত নাকি অনুচিত? হ্যাঁ, যদি কোনো জুলাই যুদ্ধ কোনো অন্যায় করে থাকে তার বিচার হবে, তার আইন আছে, আদালত আছে। আপনি সেটা নিয়ে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেন, অমুক জুলাই যোদ্ধাকে অমুক জায়গায় পিটিয়েছে। আপনি জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে তিরস্কার করেন না। আপনি বলেন নেত্রকোনা আমার শ্বশুরবাড়ি, ওখানে একটা ঘটনা ঘটেছে এবং আরেকটা ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আপনারা সবাই জানেন। মানে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে দেওয়া হয়েছে, আপনি খুশি হয়েছেন। আপনাকে কি মানুষের পর্যায়ে আমরা রাখতে পারি? আপনার ক্ষমতা ছিল সেই আমলে, যখন এই তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের স্পষ্ট মনে আছে। আপনি একটা কলকাতায় একটা মিটিং করতে গেছেন এই সরকারের বিরুদ্ধে, তারপর দেশে এসেছেন, আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনি আপনার মেয়ের জামাই, তথাকথিত মেয়ের জামাই মানে তৎকালীন আইনমন্ত্রী আসিফ নজরুলকে দিয়ে ছুটিয়ে গেছেন, এক রাত্র আপনাকে থাকতে হয়নি। সেখান থেকে হ্যাডম আপনার বেড়ে গেছে, তাই না? এখন কি সেই দিন আছে? আপনি কি মনে করেন এখন আসিফ নজরুল আছে এই দেশে? আসিফ নজরুলের তো কোনো অস্তিত্বই নেই। এখন অন্য সরকার, অন্য মানুষ, অন্য প্রতিবাদী মিছিল, অন্য রকম একটা জেএনজি বাংলাদেশ এখন বিরাজমান। এরা কারা? এরা তো সেই জুলাই যুদ্ধ থেকে এসছে। আপনি ভাবছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাই, আমার কে কি করবে? আওয়ামী লীগ তো আপনার দল, আমরা জানি। আওয়ামী লীগ করেন না ভাই, আওয়ামী লীগ করা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশের বিরাট একটা অংশ আওয়ামী লীগ করে, কিন্তু আপনার মতো এরকম একটা এত বড় সংগ্রামকে, এত বড় একটা বিপ্লবকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এমন কিন্তু কাউকে দেখিনি। আপনার বিরুদ্ধে মামলা করবে বলে তাজুল ইসলাম সাহেব কথা বলেছেন, এটা নিয়ে আপনারা জ্বলছে। আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তো। আপনাকে রাস্তায় দেখলে মানুষের ধিক্কার দেওয়া উচিত, থুতু দেওয়া উচিত আপনার বিরুদ্ধে, কারণ আপনি জুলাই যুদ্ধকে অপমান করছেন। ভালো হয়ে যান। হ্যাঁ, আর এত তিরিং বিরিং করেন না ম্যাডাম, কী লাভ? চুপচাপ বসে থাকেন, রোজই এসে স্ট্যাটাস দেন, সুন্দর সুন্দর ছবি দেন। আপনি কি এখনও পাখি খুঁজেন? আপনি কি এখনও লাভির নিচে চাবি ভাঙাতে চান? তাহলে এত কিসের স্ট্যাটাস, এত কিসের ছবি দিয়ে, এত কী লিখার আছে এখন বাংলাদেশে? আপনি ভাববেন না আপনি এগুলো করছেন, আপনি পার পেয়ে যাচ্ছেন বা পার পেয়ে যাবেন। নো, ইটস নট সো ইজি। বাংলাদেশের মানুষ এত সহজেই কোনো কিছু ভুলে যায় না। সেটা আপনি 17 বছরের আওয়ামী লীগের কার্যক্রম দেখবার পর, 17 বছরের আওয়ামী লীগের রেজাল্ট দেখবার পর আপনার সেটা মনে করে রাখা উচিত বা মনে থাকা উচিত। এবার আসি আনিস আলমগীর। বাইরে ভাই, ঘুম থেকে গেলে প্রফেসর ইউনূস, সন্ধ্যাবেলায় প্রফেসর ইউনূস, খাইতে গেলে প্রফেসর ইউনূস, বাথরুমে গেলে প্রফেসর ইউনূস। মানে এরা বাংলাদেশে প্রফেসর ইউনূসকে আইনা যে পর্যন্ত ঝুলাইতে না পারবে এই পর্যন্ত ওদের শান্তি নেই। এত সোজা মিয়া ভাই? হ্যাঁ, হাতে রাখছেন মঞ্জুরুল আলম পান্নারে, ঘুমের থেকে উঠে প্রফেসর ইউনূস ছেলে বানায়, ঘুমের থেকে দুপুরে সকালে সন্ধ্যায়। কেন প্রফেসর ইউনূসকে ধরা হচ্ছে না? কেন প্রফেসর ইউনূস এখনো বাইরে আছে? কেন এতগুলো ছোট ছোট বাচ্চা হামে মারা গেল প্রফেসর ইউনূসের দোষে? তাকে ইউনিসেফ বলেছিল, অমুক বলেছিল, তমুক বলেছিল, উনি কিছু করেন, উনি মেরেছে, ওনাকে ধরেন, ওনাকে জেলে নিয়ে যান। আরে মিয়া ভাই, দেখেন নাই কেস করতে গেছিল, মাননীয় আদালত কি বলছিল? আপনি সেটা নিয়েও সমালোচনা করেন। আপনি বলেন আদালত এটা কেন করলো? আপনি আদালতের বিচার আপনি ভার্চুয়াল মিডিয়াতে আনতে চান? ভালো না। এর কিন্তু রেজাল্ট আছে, বুঝতে পারছেন? এর রেজাল্ট আছে। আপনি মনে করেন না যে আপনি ওইখানে বসে বক করেন, মানুষ শুনে আপনাকে বাহাবা দেয়, আপনার কিছু অনুসারী আছে, তারা আপনাকে ভালো ভালো কমেন্ট দেয়, হাম কুছ বন গায়া, আপ কুছ নেই বানা, কিছুই হয় নাই আপনার। পয়সা কামাবার জন্য ইউটিউব করেন না রে ভাই, কিন্তু ঘুম থেকে উঠি প্রফেসর ইউনূস, ঘুম থেকে উঠি প্রফেসর ইউনূস, ঘুম থেকে উঠি প্রফেসর ইউনূস। ছিটতে পারবেন একটা? এই যে মাথার একটা চুল ইউনূসের ছিটতে পারবেন না। আরে আপনাদের মতো লোকরে তো পাত্তাই দেয় না। আর আপনি এবং আনিস আলমগীরের স্ট্যান্ডার্ড এখন কোন জায়গায় গেছে জানেন? ওই আমতারেকের সাথে চলে গেছে। আমতারেক যেরকম ওটার মানুষ পাগল কয়, ছাগল কয়, এখন আম বেচা তো তার একটা ভং। আম বেচা সে মানুষকে দেখায় আমি ভাই আম বিক্রি করে খাই। এটা তার হইলো ওই যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকায় মানুষ রাখে না জাহাজের সাথে, ডিঙ্গির মধ্যে বসে হাগুমুতু করে। আমতারেকের হইলো আম বেচা হাগুমুতু করে ডিঙ্গি, মানে দেখায় আমি এই ডিঙ্গির মধ্যে বসে হাগুমুতু করতেছে, মানে আমি এটা দিয়ে সংসার চালাই, ওটা তো আলাদা ইনকাম আছে। আর ও যে কথাবার্তা বলে, ওর হ্যাডমলাতে এই আরেক জায়গার থেকে, আপনাদের মনে আছে ও যখন অন্বেষণ করছিল, ওরা কেনা পানি খাওয়াইছিল, কেনা ডাব খাওয়াইছিল, কেনা তার অন্বেষণ ভাঙাইছিল আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন বুঝেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই আমতারেকের অন্বেষণ ভাঙছে। তার মানে সে কোথায় চলে গেছে? আবার একদিন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী কোথায় যেন যাচ্ছিলেন, দূর থেকে আমতারেকে দেখছে, কাছে ডাকছে, একটু কথা বলছে। আমতারেক তো এখন মাটির মধ্যে পাও রাখে না। ও তো আসলে জাতীয় বিমান। ও এমন একটা মানুষ যে 32 ভাঙার সময় অ্যানাউন্স দিয়ে বাড়িয়েছে সে এখন আওয়ামী লীগের সুনাম করে। এইসব বেমান লোকদের সাথে আপনাদের তুলনা হয়। এই আমতারেকের যে স্ট্যান্ডার্ড, আপনাদের দুজনের একই স্ট্যান্ডার্ড এবং শাওনের একই স্ট্যান্ডার্ড, আপনাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এই 3 ইডিয়টস আর এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এইটা হলো অশিক্ষিত মূর্খের মতো কথা বলে, আর দুইটা শিক্ষিত সাংবাদিক, একজন সাংবাদিক আর একজনের নামধারী সাংবাদিক আসছিল একুশে টিভির এডিটার, মানে ওই যে শর্টকাট থ্রু, সে এতে সাংবাদিক নাম ধরে এখন বাংলাদেশের সাংবাদিকতা দেখায়। আর শাওন যদি হুমায়ুন স্যারের বউ না হইতো তাহলে ওর তারা কেউ খুলতো না, বিশ্বাস করেন ভাই। আপনাদেরকে বলি, আপনারা যার মতে যার দলকে সাপোর্ট করেন, আপনারা ইউনূস সাহেবের পিছনে লাগেন না। এবং আপনারা কেন লাগছেন এটা তো জানি। আপনাদেরকে কেউ না কেউ পুট করছে। ইউনূস সাহেব এখন জাতিসংঘের মহাসচিব হবার দৌড়ে আছেন। আপনাদেরকে বলা হয়েছে এইটা অসম্বন্ধে বদনাম করে এগুলো যাক আমেরিকায় খবর, তারপরে যেন চান্স না পায়। আপনাদের কথায় উনি জাতিসংঘের মহাসচিব হইতে পারবেন বা হইতে পারবেন না। আপনাদের মতো তেলাপোকা আর আমতারেকের মতো পিপিলিকা আর এই শাওনের মতো একটা
মাইয়ার কথায় ইউনুসের একটাও চিনতে পারবো না। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।